বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালিত হচ্ছে। এবছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হন। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। প্রতি বছর লাখ লাখ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করছে। তাই এ বিষয়ে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। আয়োজনটি নিবেদন করছে রেনাটা পিএলসি। আমাদের সাথে স্টুডিওতে আছেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সোলাইমান হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই আসতে চাই সোলাইমান হোসেন, একটু আপনার কাছে, যে উচ্চ রক্তচাপ বিষয়টি আসলে কি এবং কেন হয়? ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপ একটা আমাদের মানুষের শরীরের রক্ত যে প্রবাহিত হয় সেই রক্তনালীর প্রবাহের সময় রক্তনালীর ওয়ালে যে প্রেশারটা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। সেটা সঠিকভাবে পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র আছে। যেমন এবারের প্রতিপাদ্য বিষয় সেটাকেই যে উচ্চ রক্তচাপ সঠিকভাবে মাপুন, এটাকে নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। কারণ উচ্চ রক্তচাপ নিজে একটা অসুখ, যেমন সে অনেকগুলো অসুখের সাথে সম্পৃক্ত। যেমন বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই রক্তচাপ বাড়বে। সেটা উচ্চ রক্তচাপের একটা লিমিট আছে। আমরা বলি যে যেটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে প্রি হাইপারটেনশন বা এলিভেটেড হাইপারটেনশন আমরা বলি, তারপরে হাইপারটেনশন। এই হাইপারটেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপের কতগুলো গ্রেডিং আছে, সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি আছে। আচ্ছা, নরমালি কত থাকে সাধারণ মানুষের? নরমালি আমরা বলি যে 120 থেকে উপরে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আচ্ছা, সিস্টোলিক ব্লাড প্রেশারের রেঞ্জটা হচ্ছে 110 থেকে 140 পর্যন্ত। 110 থেকে 140, তার উপরে হলে? আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 60 to 90। কিন্তু এখন এটাকে একটু গ্রেডিং করে নিয়ে আসছে যে নর্মাল ব্লাড প্রেশার, এলিভেটেড ব্লাড প্রেশার এবং হাইপারটেনশন। জি, নর্মাল ব্লাড প্রেশার সেটাকে রেঞ্জ করা হয়েছে, উপরেরটা হচ্ছে 130 পর্যন্ত, 130 to 140 পর্যন্ত সেটা হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার। এর 140-র উপরে গেলে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, মানে হাইপারটেনশন। আমরা বয়স কি এটার সঙ্গে সম্পৃক্ত? অবশ্যই বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকেরই ব্লাড প্রেশার, দ্যাট মিনস হচ্ছে রক্তচাপ বাড়ার প্রবণতাটা থেকে যায়। আচ্ছা, আমরা একটু অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ আপনার কাছে আসতে চাই যে এই যে উচ্চ রক্তচাপ, মানে আমরা একটু জানতে চাই যে কিডনির সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক কি? কিডনি কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় উচ্চ রক্তচাপ হলে? ধন্যবাদ। প্রফেসর সাহেব তো বলছেন যে উচ্চ রক্তচাপ হার্টের, কিন্তু উচ্চ রক্তচাপ এমন একটা জিনিস, উচ্চ রক্তচাপ একটা আপনার থাকতে হবে। সেটা হলো আপনার ব্লাড ফ্লো করার জন্য। এটা কমে গেলেও যেমন ডেঞ্জারাস, বেড়ে গেলেও আবার ডেঞ্জারাস। বেড়ে দিলে কি ডেঞ্জারাস, এটা টার্গেট অর্গানের উপরে এফেক্ট করে। প্রথম যদি উনি যেটা বলছেন হার্টের উপরে এফেক্ট, হার্টটা বড় হয়ে যাবে, হার্ট ফেলিওর হবে, ঠিক আছে একটা। দ্বিতীয়ত হলো এটা কিডনির উপরে এফেক্ট করবে এবং কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে। এবং আপনি শুনলে বাংলাদেশে এই যে ধীর গতিতে কিডনি অজ্ঞান প্রধান কারণ হলো, দ্বিতীয় কারণ হলো হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ। হাইপারটেনশন মানে প্রেশার তো থাকবেই একটা। আচ্ছা, তৃতীয় কারণ, প্রথম কারণ হলো ডায়াবেটিস, তৃতীয় কারণ আমি না গেলাম। এখন এটা শুধু কিডনি না, এটা আপনার চোখের উপরে এফেক্ট করে, চোখের নষ্ট করবে, কিডনিতে নষ্ট করবে, হার্টে নষ্ট করবে, ভ্যাসেলে নষ্ট করবে, ব্রেইনে, যে উনি যেটা বললেন ব্রেইনের ভ্যাসেলগুলি ড্যামেজ করবে, স্ট্রোক হবে। কাজেই একটা হলো উচ্চ রক্তচাপ থেকে আপনার কিডনিটা ড্যামেজ হবে। আরেকটা জিনিস হলো যে কিডনি যখন 80-90% ড্যামেজ হবে, গ্রেড 5, যা কিডনি স্টেজ 5, তখন উচ্চ রক্তচাপ হবে। অর্থাৎ সিকিডি যখন 90% কিডনি ড্যামেজ, তখন 95% রোগীর উচ্চ রক্তচাপ থাকবে। এটা একটার সাথে জড়িত। এখন দেখেন এই যে প্রেশার, এই প্রেশারটা কেন আমাদের এই দিবসটার উদযাপনের তৎপরতা কী এবং বিষয়টা কি, গুরুত্বটা কী? আমাদের দেশে, উনি আরও ভালো বলতে পারবেন, আমাদের দেশে 50% লোক জানে না তার ব্লাড প্রেশার আছে। আচ্ছা, যারা জানে ব্লাড প্রেশার, তাদের 30 to 50% কন্ট্রোল, টার্গেট ব্লাড প্রেশার কত রাখতে হবে সেটা করে না। আর কিছু লোক আছেন তারা ওষুধ খায় না। তাহলে 4টা গ্রুপ আছে, একটা কন্ট্রোল করে, একটা কন্ট্রোল করে না, একটা জানে না, আরেকটা জানে নিয়ন্ত্রণ করে না। এখন টার্গেট যেটা ব্লাড প্রেশার, যেটা আমরা বলি, উনি খুব সঠিকভাবে বলছে, আমরা 100 মানে অ্যাডাল্টের 140-এর উপরে 90 উঠলে আমরা তারে লেবেল করি হিজ হাইপারটেনসিভ। এখন তখন আমাদের চিকিৎসা দিতে হবে। চিকিৎসার অনেক রকমের ধরন আছে, অনেক রকমের গ্রুপ আছে। সেটা
আমাদের কিডনির রোগের যে ব্লাড প্রেশার হয় সেটা অনেক বেশি ব্লাড প্রেশার হয়। একটা রোগ দিয়ে সিকিডি স্টেজ 4-এ একটা ব্লাড প্রেশার দিয়ে কোনো দিন কন্ট্রোল করতে পারবেন, যে 3টা গ্রুপ অফ ড্রাগস দিতে হবে, 3টা দিয়ে আপনার প্রেশার কন্ট্রোল হবে। আর যদি কন্ট্রোল না করেন ধীরে ধীরে রিস্ক ফ্যাক্টর নট অনলি কিডনি ডিজিজ বাট আচ্ছা। ফর প্রোগ্রেশন অফ দ্য কিডনি ডিজিজ। আপনি এটা যদি কন্ট্রোল না করে খুব তাড়াতাড়ি কিডনি ড্যামেজ হয়ে যাবে। যেমন শুধু কিডনি না, এটা ডায়াবেটিসের জন্য যেমন ক্ষত, হার্টের জন্য যেমন প্রযোজ্য, ব্রেনের জন্য প্রযোজ্য, ভ্যাসেলগুলি যে ভ্যাসেলগুলি ড্যামেজ হবে, ভ্যাসেলগুলি ওয়ালগুলি ড্যামেজ করে দেবে। কাজেই উচ্চ রক্তচাপ এটা জনগণ মনে করেন যে এটা কিছু না, কিন্তু আপনার কিন্তু কোনো পয়সা লাগে না, আপনি যে কোনো জায়গায় গেলে ব্লাড প্রেশার দেখতে পাবেন। জি, এটা নিয়মিত পরীক্ষা হ্যাঁ, করা এটা উচিত। নিয়মিত মানে আপনি আপনি যেটা জানতে হবে। বলছিলেন যে অনেকেই বুঝতে পারে না, অনেকেই জানে না। আসলে আমি একটু ডাক্তার সোলাইমান হোসেন আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাই, কিভাবে বুঝবেন, মানে মানুষ বুঝবে কিভাবে, আমি কিভাবে বুঝবো যে আমার উচ্চ রক্তচাপ আছে ধন্যবাদ কিনা, আপনাকে। লক্ষণগুলো কি? উচ্চ রক্তচাপ আসলে বেসিক্যালি আমাদের কাছে যে সমস্ত রোগীগুলো আসে, কিছু আছে এই উচ্চ রক্তচাপের যে সিমটমগুলো সেগুলো নিয়ে, উপসর্গগুলো নিয়ে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপের কারণে অন্যান্য অর্গানগুলো, স্যার যেমন বলেছেন, অন্যান্য অর্গানগুলো ড্যামেজ নিয়েই আমাদের কাছে আসে। সাধারণত উচ্চ রক্তচাপের কারণে আমরা পাই একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে আসলো, ব্রেন স্ট্রোক নিয়ে। কিছু 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 পেশেন্ট আসে হঠাৎ করে চোখে রক্তক্ষরণ, কারো কারো নেজাল ব্লিডিং, কারো কারো হার্ট অ্যাটাক, হার্ট ফেইলার। দেন হঠাৎ করে আমরা দেখা গেলো যে কোনো পেশেন্টকে ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখলাম ব্লাড প্রেশার বেশি, তার কিডনি টেস্ট করে দেখলাম আমরা যে ক্রিয়েটিনিন বেশি। এই যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো প্রেশারের নিজের জন্যও হতে পারে, প্রেশারের উচ্চ রক্তচাপ অনেকদিন থাকার কারণেও হতে পারে। একটা কথা হচ্ছে যে স্যার যেমন একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন, যে আমাদের দেশের যদি আমরা স্ট্যাটিস্টিকগুলো দেখি, দেখা যাচ্ছে যে অ্যাবাউট 25% অফ পপুলেশন আর হাইপারটেনসিভ, মানে এবং অ্যাবাউট 25%, মানে 1/4 অফ পপুলেশন, অ্যাডাল্ট পপুলেশন। এটা একটা বড় অংশ, অনেক বড় অনেক বড় অংশ। এই জন্যই হাইপারটেনশনকে, এই উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। অনেকেই জানে না যে তার ব্লাড প্রেশারটা কত। আচ্ছা, বয়সের সাথে এটা কিভাবে সম্পৃক্ত? বয়স বাড়ার সাথে সাথে মানুষের রক্তনালীর যেই মানে সম্প্রসারণের যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে আসে, তার মানে রিজিট হতে থাকে আমরা বলি। এর সাথে সাথে দেখা যায় রক্তনালীতে চর্বি জমার একটা প্রবণতা থাকে, এবং তাদের এই বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য যেই রোগগুলো, ব্লাড প্রেশার বেশি হওয়ার জন্য যে সমস্ত রোগগুলো সেগুলো বাড়তে থাকে, যে কারণে স্ট্রেস, অ্যাংজাইটি, স্থূলতা এবং পর্যাপ্ত মানে রেস্টের অভাব, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটাই ব্লাড প্রেশার বাড়ার একটা কারণ। আচ্ছা, আমি একটু আবার ডাক্তার শামীম আহমেদ আপনার কাছে আসতে চাই। এই যে ওষুধের বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে একটু হৃদরোগের বিষয় একটু আলাদা করে যদি বলতেন। কিডনির বিষয়টি বললেন, মানে হৃদরোগের সাথে তো উচ্চ রক্তচাপের সম্পর্ক। হার্ট ফেলিওরের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ তো হলো হাইপারটেনশন। হাইপারটেনশনের জন্য এই যে একটা শুনেন, প্রেশারটা তো যেটা বললেন, প্রেশারটা হলো ব্লাড যে পাম্প করলো, পাম্প করার পরে যে রক্তনালীর ভিতরে যে প্রেশারটা দেয়, এটাই হলো প্রেশার। এটা দুইটা আমরা খুব সিম্পলভাবে দর্শকদের বলে, ব্লাড প্রেশারটা নির্ভর করে কার্ডিয়াক আউটপুট প্লাস টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে ভেসেল আছে, ভেসেলের রেজিস্ট্যান্সটা কীরকম, আর কার্ডিয়াক আউটপুট হলো কতটুকু ফ্লুইড। এই জন্য আমরা বলি লবণ খেতে না করি, পানি কম খেতে না করি অনেক সময়। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স হলো আপনার যে ওইটাকে ডাইলেট করো। বয়সের সাথে সাথে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, বেড়ে গেলেই কিন্তু ব্লাড প্রেশার থাকে সিস্টোলিক। আবার ব্লাড প্রেশার আবার ধরন আছে, শুধু সিস্টোলিক মানে উপরের ব্লাড প্রেশার ওইটাও শুধু হতে পারে, নিচেরটা ঠিক থাকবে, আবার নিচেরটা বাড়তে পারে, উপরেরটা এরকম। আবার ব্লাড প্রেশার কোনো ধরন আছে, ধরন মানে যেমন যেমন উনি যেটা বললেন, হঠাৎ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি মানে ক্রাইসিস নিয়ে আসতে পারে, প্রচণ্ড ব্লাড প্রেশার 180/110, সেইটা ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি, সেটা দেখতে হবে। উনি যেটা বললেন অনেক সময় রুটিন টেস্টে আপনি ব্লাড প্রেশার ধরে, অথবা উনি যেটা বললেন সৌদি আরবে গেছে ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, হার্টের সমস্যা নিয়ে আমাদের কাছে। কাজেই কিন্তু খুবই সিম্পল দর্শকদের বলি যে আপনার ব্লাড প্রেশার তো আপনি এই যে কোনো লোক মাপতে পারে বাসার, এবং আপনার মেশিন থাকলে আপনি নিজেও মাপতে পারবেন। তো এই মেশিনটা দিয়ে যদি আপনার ব্লাড প্রেশারটা মাপেন, যদি ব্লাড প্রেশার বেশি থাকে ওষুধটা খান না কেন। অনেকে আমাদের কমপ্লেন করে, স্যার আপনারা এত দামি ওষুধ দিচ্ছেন আমরা খেতে পারি না। নো, বাংলাদেশ ওষুধ শিল্পে এত উন্নত, আপনি অনেক রকমের ওষুধের কম দামের, তা আপনি যেটা খেতে পারেন সেটাই দিব, এবং পারসিস্টেন্টলি খেতে হবে। অর্ধেক একটা কথা বলেন দর্শকরা, আপস অ্যান্ড ডাউন করলে, স্যার আপস করেন ডাউন করেন, নো, আপনি ব্লাড প্রেশার আমরা যখন দিব সারা জীবন খেতে হবে, অ্যাকসেপ্ট এ ফিউ পার্সেন্টেজ আপনি স্টেপ ডাউন করতে পারেন। জি, এই যে ওষুধের যে বিষয়টি বলেন, এই বিষয়টি নিয়ে আমরা আরও আলোচনা করতে চাই, এবং চিকিৎসা ওষুধ ছাড়াও ভালো থাকা যায় কিনা এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের বিশেষ আয়োজন থেকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।
স্বাগত আরেকবার বিশ্ব রক্তচাপ দিবসের বিশেষ আয়োজনে নিবেদন করছে রেনাটা পিএলসি। সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন চিকিৎসক, রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম মাহমুদ এবং অধ্যাপক ডক্টর সোলাইমান হোসেন। অধ্যাপক ডক্টর সোলাইমান হোসেন, আমি একটু আপনার কাছ থেকে আবার শুরু করতে চাই বিরতির পর। ওষুধের বিষয়টি বলছিলেন ডক্টর শামীম মাহমুদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অনেকেই ঔষধ খান, শুধুমাত্র দেখা গেল যে প্রেশার যখনই ঠিক হয়ে যায় তখন ওষুধ ছেড়ে দেন। তো এই যে অনিয়মিত ওষুধে মানে অনীহা, এটা বিষয়ে কি বলবেন আসলে? বেশিরভাগ ক্ষেত্রে স্যার যেটা বলেছেন যে আমাদের আসলে ঔষধ খাওয়ার আগে ব্লাড প্রেশার মাপার সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, এই যেটা বলা হচ্ছে বারবার এবারে প্রতিপাদ্যকে বারবার ফোকাস করা হচ্ছে বেশ কয়েকবার যাবতীয়, যে আপনি সঠিকভাবে মাপেন, এটাকে নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনি দীর্ঘজীবী হবেন। আমাদের দেশে যেটা হচ্ছে যে ব্লাড প্রেশার মাপার জন্য যে খুব সস্তায় কিন্তু এটা সুযোগ, স্যার বলেছেন যে এত কম পয়সায় এটা সুযোগ আছে নিয়ন্ত্রণ মানে মাপার, মেপে দেখে যদি কোনো চিকিৎসক ঔষধ দেন, তার মানে আমরা যেটা লেবেলিং করলাম যে একটা ব্লাড প্রেশার, ইলিভেটেড ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে হাইপারটেনশন, এই পেশেন্টগুলোকে আমরা সাধারণত একটা ক্যাটাগরি করি। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে তাকে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন, আচ্ছা, সল্ট কম খাওয়া, সে যদি কোনো ব্যথার ওষুধ খায় সেই ব্যথার ওষুধগুলোকে লিমিটেড করা, কোনো ক্ষেত্রে কেউ কেউ খুব বেশি পানি খায় বা আদার ড্রিঙ্কস, অ্যালকোহল কনজাম্পশন, সেগুলোকে নিয়ন্ত্রণে করা। এসবের জন্য কি প্রেশার বেড়ে যেতে পারে হঠাৎ করে? অবশ্যই এসবের কারণেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শুধু যদি আমি বলি যে ব্লাড প্রেশার মাপার সময়েও কিছু ইনস্ট্রাকশন আসে, সেই ইনস্ট্রাকশনগুলোকে যদি আমরা ঠিকমতো ফলো না করি তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার অনেক বেশি আসে, রিডিংয়ে আসে। যেমন ধরেন ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে প্রথম যে কিছু রেস্ট নিতে হবে, একটা কাম কুল একটা এনভায়রনমেন্টে একটা পজিশন আছে, সেই পজিশন হচ্ছে একটা বসবে, হাতটা রেস্টে রাখবে, আর্ম রেস্টে রাখবে, তারপরে হচ্ছে দুইটা পা ফ্ল্যাট করে রাখবে, সেখানে হচ্ছে কোনো ক্রসিং হবে না এবং ব্লাড প্রেশার মাপার সময় কোনো কথা বলবে না। এইগুলো মাপলে এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরি 2 থেকে 3 মিলিমিটার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আর ঔষধের ক্ষেত্রে যেটা বলছিলাম যে যদি কাউকে ওষুধ শুরু করতে হয় তাকে অবশ্যই অ্যাডামেন্ট হইতে হবে যে আমি ঔষধ খাবো, এবং সেটা মানে বিভিন্ন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটাকে কমানো বাড়ানো যেতে পারে, কিন্তু একবারে বন্ধ করা নিজের পক্ষে সম্ভব না। তার কারণ এটা চিকিৎসকই নির্ধারণ করবেন যে উনি কখন এটাকে বন্ধ করবেন বা এটাকে বাড়ানো লাগবে বা কমানো লাগবে কিনা। এবং কিছু কিছু সময়ের পরে এই ব্লাড প্রেশার, স্যার যেটা বলছিলেন যে টার্গেট অর্গান ড্যামেজ, হাই ব্লাড প্রেশার যে টার্গেট অর্গানগুলো ড্যামেজ করে, যেমন ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, সেগুলোর জন্য মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষাগুলো কিছু করে দেখতে হয় যে তার এর সাথে রক্তে চর্বির পরিমাণ বেশি কিনা, কিডনি খারাপ হচ্ছে কিনা, তার সাথে ডায়াবেটিস আবার নতুন করে হচ্ছে কিনা, তার সাথে কোনো হরমোনজনিত কোনো কারণ আছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড প্রেশারের কারণ জানা যায়নি, 90 থেকে 95 ক্ষেত্রেই কিন্তু আমরা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের কারণ জানি না। শুধুমাত্র 5 থেকে 10% ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপের কারণ জানি, সেগুলো হচ্ছে সাধারণত হরমোনাল এবং আদার্স কিডনিজনিত কিছু রোগ। যেমন স্যার আজকে যেমন হচ্ছে কিডনি এবং হৃদরোগ খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। উচ্চ রক্তচাপ যেমন কিডনিকে ক্ষতি করে, তেমনি কিডনি ক্ষতিগ্রস্ত হলে সে উচ্চ রক্তচাপ করে হার্টকেও ক্ষতিগ্রস্ত করে। হার্টকেও ক্ষতিগ্রস্ত করে। জি, নিশ্চয়ই। আমরা ডাক্তার শামীম আহমেদ আপনার কাছে আবারও আসতে চাই যে একটু চিকিৎসার বিষয় একটু আসতে চাই। কখন আপনারা কোন মানে রোগীকে ভাবেন যে তার নিয়মিত ওষুধ খাওয়া উচিত এবং প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা উচিত, আর কোন পেশেন্টকে ভাবেন যে না তার লাইফস্টাইল মডিফিকেশন, যেটা জীবন আচরণ একটু সুন্দরভাবে বলে দিচ্ছেন, তবু আমি আবার ট্রেস দেওয়ার জন্য প্রথম হলো আপনার ব্লাড প্রেশারটা সঠিকভাবে নির্ণয় করতে হবে যে আপনার ব্লাড প্রেশার আছে। আচ্ছা, সেটা এটা তো হঠাৎ করেও কারো হতে পারে না, হঠাৎ হতে পারে। যেমন আমাদের কাছে স্যার, আপনার কাছে আসলে ব্লাড প্রেশার বেড়ে যায়, হোয়াইট কোট সিন্ড্রোম, দিস ইজ এস্টাবলিশড ফ্যাক্ট, তাই না? আপনি ডাক্তারের কাছে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো কাজেই তার হোম বাসায় সবচেয়ে ভালো প্রেশার যদি মাপা যায়, হোম যে মেজারমেন্ট, অথবা যদি আপনি 2-3 বার যদি মেজারমেন্ট করার যদি টার্গেট লেভেল 140 আর 90-এর উপর হয়, তাহলে ডেফিনেটলি আপনি লেভেল করেন উনি হাইপারটেনশন, এবং সেই ক্ষেত্রে আপনার ওষুধ শুরু করতে হবে। সেই ওষুধটা আপনি কীভাবে শুরু করবেন সেটা ইন্ডিভিজুয়াল অনেক থিওরি আছে। আপনার বয়স অনুযায়ী, বয়স একদম বেশি বয়স হলে ইউজুয়ালি আমরা একটা প্রেশার ওষুধ দিই, অনেক সময় আমরা পেশাবের ওষুধ দিয়ে শুরু করি, তারপরে প্রেশার ওষুধ শুরু। সেই ভাগগুলি আমি বলতে চাই না, যদি একটু বলা হয় যে যেমন আজকাল রাস ব্লকার বলি, যেমন এসি ইনহিবিটর এনবিস একটা গ্রুপ, ক্যালসিয়াম চ্যানেল ব্লক, বেটা ব্লকার গ্রুপ, তারপরে সিলেক্টিভ বেটা ব্লকার, ডায়বেটিক্স একটা আছে, আর একটা ভ্যাসোডাইলেটর আছে, এটা ভাগ আছে। তা আমরা প্রথমে একটা ড্রাগ দিয়ে দিই, আপনি খান, আসেন, মেজারমেন্ট কন্ট্রোল থাকে, ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, তারপরে যদি না হয় 2টা ড্রাগ,
এবং আমি যেটা বললাম, আমাদের কাছে যদি আসে, যদি সিকেডি থাকে, তার রেনাল ফেলিওর থাকে, যে 40, 50, 60, 70 ভাগ কিডনি, সে একটা ড্রাগে হবে না। আমরা স্টেট ওয়ে দুইটা ড্রাগ দিই, 2টা বা 3টা। যদি ফোলা থাকে, পেশাব কমানোর জন্য একটা ওষুধ দিয়ে সাথে দিই। তারপরে আমরা ফলো আপে আসে, ফলো আপ আসলে আমরা তার ফলো আপ করবো, দেখবো। অ্যাট দ্য সেম টাইম আমার এই যে কিডনি যে ওষুধ দিলাম, এই ওষুধের কোনো সাইড এফেক্ট করে সেটাও দেখি। সেটা কি দেখি, যে পটাশিয়াম লেভেলটা বেড়ে গেল না ব্লাডে, সেটা ক্রিয়েটিন বাড়লো কিনা, সেটা আমার দেখতে হবে। কিছু কিছু ওষুধ আছে প্রেশারে, অনেক সময় ক্রিয়েটিন বাড়িয়ে দেয়, যেমন রাস ব্লকার যেগুলো আছে। আবার কিছু কিছু ওষুধ আছে যে আপনার অনেক সময়, একটা উদাহরণ দিই, লবণ যেমন আমরা খেতে না করি, লবণ ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হাইপারটেনশন, বাট এটাও ঠিক যে লবণ কমে যাও কিন্তু আপনার অসুবিধা হতে পারে। সেটা হলো লবণের একটা ঘাটতি হয়, যে আপনার সোডিয়াম, ধরেন সোডিয়াম ক্লোরাইডই তো লবণ, 140 আছে, ক্লোরাইড 95। অনেক সময় যারা ডায়াবেটিক্স খাচ্ছে, ডায়াবেটিক রুগী, পেশাবের সাথে লবণ বেড়ে যাচ্ছে, লবণ কমে যে 110 বিষয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আগে তো আমরা যখন ছিলাম ইন্টারনি করতাম, তখন কিন্তু এই ইলেকট্রোলাইট বলে এইগুলি করা। এখন কিন্তু আমরা যে কোনো জায়গায় করা যায়। কাজেই আপনি মাঝে মাঝে আপনি ইলেকট্রোলাইটটা করতে হবে, লবণ বেশি আছে কিনা বা কমে গেছে কিনা। এটাও বেশি তো ক্ষতিকারক, কমে গেলেও ক্ষতিকারক, এটা কিন্তু অনেকেই জানেন না। পটাশিয়াম সোডিয়াম কমে গেলে এবং ডেঞ্জারাস কন্ডিশন, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট যে এটা চিকিৎসা করা আরেকটা ডেঞ্জারাস। কারণ চিকিৎসা যদি খুব র্যাপিড কারেকশন করতে চান, তখন আবার ব্রেনের ভিতরে ক্ষতি হয়। এটা আপনি অ্যাগ্রি করেন কিনা? এবং আমরা আমাদের লাইফের অভিজ্ঞতায় এইসব রোগীরা আমরা বাইরে চিকিৎসা করি না, হসপিটাল ভর্তি করে লবণ কমে গেলে চিকিৎসা করি। এটা দর্শকদের জন্য হয়তো এত, কারণ অনেকেই মনে করেন তো আমরা স্যার বাসায় চিকিৎসা করবো। এটা হ্যাঁ, অল্প লবণ কম, ধরেন 120 হলো 30 হলো, আপনি মুখে দিলেন, কিন্তু বেশি লবণ কম হলে হসপিটাল চিকিৎসা। তার মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে উচ্চ রক্তচাপে চিকিৎসা জনিত, যখন চিকিৎসা করবেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু, আপনি লাইফস্টাইল নিয়ে কথা বলছিলেন, জীবনযাপন, আমি একটু খাদ্যাভ্যাসটা জানতে চাই। অনেকে রেড মিট অনেক বেশি খায়, আপনি যেটা বলছিলেন অ্যালকোহল, ধূমপান, এসব কি সম্পৃক্ত? অবশ্যই। খাদ্যাভ্যাসের মধ্যে আসলে উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, প্রথম আমরা তাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলি। তার মানে খাদ্যে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় ফুড যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি, ফ্যাটি ফুডগুলো, এবং ফ্রেশ ফ্রুটস যেগুলো আছে সেগুলোকে আমরা এনকারেজ করি, ভেজিটেবলসকে এনকারেজ করি, যেগুলো ফাইবার কন্টেনিং ফুড আছে সেগুলোকে এনকারেজ করি। সোডিয়াম প্রতিদিন, যেমন সোডিয়াম খুবই দরকার, স্যার যেমন বলেছেন, যেমন দরকার তেমন আবার সোডিয়ামের এক্সেসিভ সোডিয়াম ইনটেকের কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। সেজন্য আমরা বলি যে 5 গ্রাম ডেইলি, এটাকে লিমিট করা, নট মোর দ্যান 5 গ্রাম। এই যে এই সমস্ত, কারো স্মোকিং থাকলে সেটাকে কুইট করতে বলি, এক্সেসিভ অ্যালকোহল কনজামশন থাকলে সেটাকে কুইট করতে বলি, এবং কেউ যদি বিভিন্ন অন্য কোনো কারণে ব্যথার ওষুধ খায়, যে কোনো ব্যথার ওষুধের কারণে সেটা বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, সেই ব্যথার ওষুধগুলোকে আমরা লিমিট করতে পারি। এবং তাদের যে লাইফস্টাইলের মধ্যে হচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, ইয়াংদের মধ্যে আমরা উচ্চ রক্তচাপের প্রবণতা অনেক বেশি পাচ্ছি, কারণ তাদের যে লাইফস্টাইল, রাত জাগে ডিভাইসের প্রতি অ্যাডিকশন, এগুলো উচ্চ রক্তচাপের ঘুম, অবশ্যই ঘুম। উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হলে কমপক্ষে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা একটা ভালো ঘুমের প্রয়োজন। এর চেয়ে কম ঘুম হলে উচ্চ রক্তচাপের উপর প্রভাব পড়বে। সেটা আরেকটা হচ্ছে যে তাদের এই যে লাইফস্টাইল, ফাস্টফুড অ্যাভয়েড করা। প্রত্যেকটা ফাস্টফুডে যেই সমস্ত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত থাকে, এগুলো প্রত্যেকটাই এই ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে। জি, আমি একটু অ্যাড করে দেই, জি, আমি আপনার কাছে নিশ্চয়ই কায়িক পরিশ্রম, যেটা ওনারা ভালো জানেন, এটা এই কায়িক পরিশ্রম মানে এক্সারসাইজ। আপনার হার্টের রোগী থাকুক, কিডনির রোগী থাকুক, যেটা এটা প্রতিনিয়ত আধা ঘন্টা হাঁটতে হবে। হাঁটতে অনেকগুলি বেনিফিট আছে। একটা বেনিফিট হলো আপনার পেশাবটা ভালো হয়, লবণটা, যে পেশাব ভালো হলেই কিন্তু শরীরে তো ইডিমাটা কমে যাবে এবং আপনার সার্কুলেশন বাড়বে। সো কায়িক পরিশ্রম ইজ বেটার। যেটা হলো এখন যেটা ওবেসিটি যে এটা কি বলবো, এপিডেমিক ফর্মে আছে, এবং ওবেসিটির জন্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই যে হার্টের রোগগুলি, তারপরে এই যে রাত্রে ঘুমানোর অসুবিধা, জয়েন্টে পেইন, তারপরে হলো হার্নিয়া, ভেরিকোজ ভেইন, লট অফ থিংস, মেটাবলিক সিন্ড্রোম, ব্লাডের চর্বি। সো ওবেসিটি যেটা বললেন, আমাদের বাচ্চারা কিন্তু এখন খেলার কোনো সুযোগ পায় না, দে আর অ্যাডিক্টেড টু মোবাইল অ্যান্ড ফাস্টফুড। ফাস্টফুডের ভিতরে যেটা আছে তার সাথে ড্রিঙ্কস। সো দে হ্যাভ নো এই কায়িক পরিশ্রম, খেলাধুলার নাই। এই জন্য বাংলাদেশে ইপিডেমিক ফর্মে এখন, এবং দ্যাটস ওয়াই ডায়াবেটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। সেকেন্ড হলো এই যদি আমরা যদি প্রতিরোধ না করি এগুলি, তাহলে কিন্তু আমাদের মানে ভবিষ্যৎ খুব খারাপ।
জি, আজকে উচ্চ রক্তচাপের বিষয়ে আপনাদের কাছ থেকে ধারণা পাওয়া গেল এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই যা আমাদের অনুষ্ঠানে আজকে এসেছেন এবং উচ্চ রক্তচাপ সম্পর্কে দর্শকদের বলেছেন। নিশ্চয়ই দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। এই ছিল বিশ্ব রক্তচাপ দিবসের বিশেষ আয়োজনে। ডিবিসির সঙ্গেই থাকুন।